ধরো তোমার আর তোমার প্রতিবেশীর মধ্যে সীমানা নিয়ে তুমুল ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে। তুমি এর আগে 2-3 বার তার সাথে লড়াই করেছো, কিন্তু প্রতিবারই পরাস্ত হয়েছো, কারণ তুমি অনেক বেশি দুর্বল এবং তোমার প্রতিবেশী অনেক বেশি শক্তিশালী, তার কাছে আধুনিক হাতিয়ার আছে এবং তার সাথে সাথে তোমার থেকে অন্তত 10 গুণ বেশি আর্থিকভাবে শক্তিশালী। তুমি লাস্ট বার যখন লড়াই করেছিলে তোমার প্রতিবেশীর সাথে তুমি পরাস্ত হয়েছিলে, তারপরও তোমার ভাগ্য ভালো ছিল, তোমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে না, আমরা আর লড়াই করব না এবং যার যেটা সীমানা সে সেই সীমানার মধ্যে থাকবে। এবার হঠাৎ বর্তমানে এসে তোমার সাথে আবার ঝামেলা বাঁধলো প্রতিবেশীর এবং তুমি আগের এগ্রিমেন্টটাকে ক্যান্সেল করে দিলে। করবে কোনোদিনও? তুমি বলবে কেন স্যার করবো কেন, কারণ প্রতিবেশী তো আমার থেকে অনেক বেশি শক্তিশালী, আমি এটা করলে তো আমার লস। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, কিন্তু পাকিস্তানের গাধাগুলো বুঝতে পারছে না। সেখানকার যে টপ অফিসিয়ালরা রয়েছে তারা এমন এমন কথা বলছে যেন যুদ্ধ কালকেই শুরু করে দেবে। কিন্তু যদি যুদ্ধ শুরু করা হয়, পাকিস্তানের যে আর্থিক অবস্থা, যেটা আমি বলবো এখন ভিডিওতে, 2 দিন পর্যন্ত যুদ্ধ চালাতে পারবে না পাকিস্তানের সৈন্য। কারণ যুদ্ধ শুধুমাত্র মনোবল দিয়ে হয় না, তার জন্য প্রয়োজন হয় হাতিয়ারের এবং আর্থিক সাহায্যের প্রয়োজন, অর্থেরও কিন্তু প্রয়োজন হয়। কারণ যে গুলিটা ফায়ার করা হবে সেটার একটা মূল্য আছে, ঠিক আছে? একটা মিসাইল যখন ফায়ার করা হবে তার একটা মূল্য আছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান কি করলো? সিমলা চুক্তি ক্যান্সেল করে দিল, ঠিক আছে? আমি পুরো ঘটনাটা একটু বলি। তোমরা দেখেছো যে পেহেলগামে কিভাবে নির্দোষ মানুষদের ধর্ম চেক করে করে মারা হয়েছে। কাশ্মীরের যে জনগণ রয়েছে তারা সত্যি, আমি কাশ্মীরেও ভ্রমণে গেছি, কাশ্মীরের জনগণদের মতো মানুষ হয় না, ঠিক আছে? তারা এতটা হেল্পফুল, আমি সবার কথা বলছি না, ঠিক আছে? আমি এই ঘটনার সাক্ষী, আমি দেখেছি কিভাবে তারা হেল্প করেছে, আমাকেও তারা কিভাবে হেল্প করে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। কিন্তু কাশ্মীরে যেভাবে ধর্ম চেক করে করে পাকিস্তানের টেররিস্ট এসে মারলো, ভারত কিন্তু এখন অ্যাকশন মোডে আছে আর অ্যাকশন নেবেই। যুদ্ধ কিন্তু শুরু হবেই একটা, সেটা তোমরা দেখতে পাবে। কেন? কারণ গতকাল নরেন্দ্র মোদী বিহারের মাটিতে কিন্তু বলে এসছে, সব থেকে ইম্পর্টেন্ট লাইন যেটা ছিল, পাকিস্তানের কাছে যতটা বাঁচা খোঁচা জমিন হ্যায়, এরকম করে বলছিল, যতটা জমি আছে এবার সেটাকেও ধূলিসাৎ করবে। তোমরা যারা নিউজ রেগুলার বেসিসে দেখো তোমরা ভালো করে জানো, অমিত শাহ, ঠিক আছে, অমিত শাহ এবং রাজনাথ সিং আর নরেন্দ্র মোদী, এদের মূল লক্ষ্য কিন্তু পিওকে দখল করা। এটা বহুদিনের লক্ষ্য ছিল যে পিওকে কে আমাদের সঙ্গে আনতে হবে। পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পিওকে, তোমরা অনেকেই জানো যে পিওকে বলতে কোনটাকে বোঝাচ্ছি আমি। আমরা মানচিত্রতে এইরকম আঁকি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দখল এটা নেই। এই অংশটা কিন্তু পাকিস্তানের অধীনে পিওকে, ঠিক আছে? যখনই পেহেলগাম অ্যাটাক হলো, ভারত কিছু অ্যাকশন নিল। তার মধ্যে আমরা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে এইটাকে সাসপেন্ড করে দিলাম। মানে বলতে পারে এটা এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে। ইন্দাস ওয়াটার পাকিস্তানের 70% ইকোনমি, কৃষিকাজের ইকোনমি ডিপেন্ড করে। যদি ইন্দাস ওয়াটারকে কোনোভাবে এটাকে 1 বছর সাসপেন্ড অবস্থায় রাখা যায়, পাকিস্তান শেষ, ঠিক আছে? পাকিস্তানের আর কিচ্ছু লাগবে না, শুধু এইটাতেই শেষ। এটা করলো ভারতবর্ষ এবং এর প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তানের গাধাগুলো কি করলো? সিমলা চুক্তি ক্যান্সেল করে দিল। আমি এইটা এক্সপেক্ট করিনি, একদমই এক্সপেক্ট করিনি। আমি দেখছিলাম খুব ভালোভাবে খবরগুলো, এইটা কোনোভাবে এক্সপেক্ট করিনি আমি। কারণ সিমলা চুক্তিটা কি, এটা কার ফেভারে ছিল? এটা পাকিস্তানের ফেভারে ছিল, কারণ শক্তিশালী তো ভারতবর্ষ ভাই। এখানে যখন আমরা বাংলাদেশ দখল হলো, বাংলাদেশ তৈরি হলো, ঠিক আছে, পাকিস্তানি আর্মিদের কুত্তার মতো মেরেছিল এবং কয়েক হাজার, 90,000-এর উপরে পাকিস্তানি আর্মি স্যারেন্ডার করেছিল ভারতীয় আর্মির কাছে। তখন ইন্দিরা গান্ধীর সময় চুক্তি স্বাক্ষরিত হয় যে না, আমরা পাকিস্তান এবং ভারত শান্তিপূর্ণভাবে বসবাস করবে, শান্তি বজায় রাখবে এবং যার দখলে যতটা জমি আছে কাশ্মীরে, মানে এই পিওকের কথা বলছে, সে ততটাই মেনটেন করবে। মানে ভারত এগ্রিমেন্ট করছে, যে শক্তিশালী সে বলছে যে আমরা যাব না তোমাদের জায়গায়, তোমরা আমাদের জায়গায় আসবে না। কিন্তু এই সিমলা চুক্তিটাকে করে দিল ক্যান্সেল। এবার তো অমিত শাহ ভাই সুযোগ পেয়ে গেছে এইখানে ঢোকার, আর ঢুকবেই। কেন বোঝা যাচ্ছে? এক, নরেন্দ্র মোদীর ভাষণ, আর দ্বিতীয়, এটা হচ্ছে বহুদিনের টার্গেট ছিল তোমাদের অমিত শাহের, বহুদিনের লক্ষ্য ছিল এটা। আর 3 নাম্বার হচ্ছে বায়ুসেনা রিসেন্টলি এক্সারসাইজ আক্রমণ শুরু করেছে। ভাবো, এমন সময়ে হঠাৎ করে কিছু হলো একটা বায়ুসেনার এক্সারসাইজ, যেটার নাম কি? আক্রমণ। এবং সেখানে নর্মাল বিমানগুলোকে বা ফাইটার জেটগুলোকে কিন্তু পরিচালনা করা হচ্ছে না,
রাফায়েল, ইরাক, লিবিয়া, এই সমস্ত জায়গায় যুদ্ধের সময় অলরেডি টেস্টেড রাফায়েল, এই সমস্ত জায়গাতে রাফায়েল বোমাবর্ষণ করে এসছে। যুদ্ধে একটা অন্যতম প্লেয়ার হচ্ছে রাফায়েল, সেই রাফায়েল এখানে কিন্তু চেক করা হচ্ছে। নৌসেনা মিসাইল টেস্ট করছে, ঠিক আছে, এবং আর্মিরা তো তাদের প্রস্তুতি আছে, সব কিছু আমরা জানি না, ঠিক আছে, কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা শুনবে যে পিওকে দখলের চেষ্টায় ভারতবর্ষ, আর এটা এখন কেউ আটকাতে পারবে না, কারণ ভারতের কাছে একটা এক্সকিউজ আছে, ঠিক আছে। আর এটা দরকার আছে, না দরকার, দেখো অনেকে বলবে শান্তি বজায় রাখা, শান্তি বজায় রাখতে হবে। বারবার যদি আমরা শান্তি বজায় রাখতে চাই তাহলে কিন্তু পাকিস্তান এটাকে আমাদের দুর্বলতা ভাববে, ঠিক আছে, ভাববে যে এরা কিছু করার ক্ষমতা এদের নেই। রিয়াকশন দেওয়ার দরকার আছে, এবং আমি এই জায়গাটায় দাঁড়িয়ে একদম সরকারের সাথে সাথে আমার সাপোর্ট এবং আমাদের অনেক মানুষের, পুরো ভারতবর্ষদের সাপোর্ট, ভারতবাসীদের সাপোর্ট কিন্তু এখন সরকারের সাথে রয়েছে। সর্বদলীয় বৈঠক হয়েছে যেখানে ফুল সাপোর্ট তোমার রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত দলের নেতারা দিয়েছে, এবং ক্যাবিনেট যেটা টপ লেভেল ডিসিশন মেকার যারা থাকে তাদেরও কিন্তু মিটিং হয়ে গেছে, এবং অমিত শাহ কিন্তু অলরেডি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথেও কিন্তু দ্রৌপদী মুর্মুর সাথেও কিন্তু অলরেডি মিটিং করেছে, মানে একদম রেডি, ঠিক আছে। এবার পাকিস্তানে চাঞ্চল্যকর অবস্থা আসে। পাকিস্তানে যারা টপ লেভেল আছে অফিসিয়াল, তারা কি করছে, তারা কনফারেন্স করছে, তারা সাংবাদিক কনফারেন্স করে বলছে যে আমাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে, কারো যেন সন্দেহ না থাকে যে আমরা এটা চালাতে পারবো না। ভাই, এই গাধাগুলোর কাছে এইটুকু বুদ্ধি নেই যে পাকিস্তান যদি 10খানা নিউক্লিয়ার বোমা ছাড়ে ভারতের দিকে, ঠিক আছে, ভারতের ক্ষমতা আছে তার মধ্যে 8খানাকে আটকানোর, কারণ ভারতে রয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিফেন্স সিস্টেম S-400, ঠিক আছে। এছাড়াও যতক্ষণে 10টা ছাড়বে আমাদের থেকে 20টা, ওইটুকু তো জায়গা ভাই, মাত্র 8 লক্ষ স্কোয়ার কিলোমিটার, মাত্র ওইটুকু জায়গা শেষ করার জন্য এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, আর সবাই জানে। দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, আইবি, এগুলো আমরা মুভিতেই খুব ভালো এদের হিরো ভাবে দেখি, কিন্তু এদেরও অনেক ফেলিওর আছে, ঠিক আছে, এদের অনেক ব্যর্থতা আছে, যেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব। আর দেশের মধ্যেও কিছু গদ্দার আছে যারা প্রশ্ন তুলছে যে না, এই যে মানুষগুলোকে মারা হলো, পর্যটকদের মারা হলো, এটা বুঝি দেশের সরকার করিয়েছে, ঠিক আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এখন ভারত সরকারের সাথ দেওয়া উচিত, কোনো রকম সন্দেহ রাখা উচিত না। কারণ আজকে কাশ্মীর যতটা ফুলে ফেপে উঠেছে 2019 সালের পর থেকে, 2019 সালে কাশ্মীরে মাত্র 1,30,00,000 পর্যটক যেত প্রতি বছর, 2018-19 ডেটা বলছে, এটা চাইলে গুগল করে দেখতে পারো। কিন্তু 2023-24 মাত্র 4 বছরে সেখানে 2,65,00,000 তোমার টুরিস্ট যেতে শুরু করেছে। আমি নিজেও গেছি সেখানে, এবং পুরো কাশ্মীরের যে অর্থনৈতিক ব্যাকবোন সেটা কিন্তু এই টুরিস্ট, ঠিক আছে, বা ট্যুরিজম, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ এখন এইভাবে অ্যাটাক করলো, এবার নেক্সট 5 বছর সেখানে মানুষ যাবে না, আর না গেলে সেখানকার মানুষ না খেয়ে থাকবে, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না, সেখানকে মানুষের দুর্ভিক্ষ শুরু হবে। আর তখনই ISI, পাকিস্তান, বিভিন্ন এরা কি করবে, একটা বেকার যুবককে 30,000 টাকা হাতে তুলে দেবে এবং বলবে তোমরা এই ভারত সরকার তোমাকে কিছু দেয়নি, ভারতের বিরুদ্ধে অ্যাটাক করো। এই পরিস্থিতিটা ওখানে সবসময় বজায় রাখতে চেষ্টা করছে পাকিস্তান, যার জন্য এই অ্যাটাক, ঠিক আছে। এটা বোঝার জন্য বিশাল কিছু মানে পড়াশোনার প্রয়োজন হয় না, কিন্তু কিছু আমাদের দেশের মধ্যে গাধা কিছু অশিক্ষিত আছে যারা ধর্মের নামে সরকারের দিকে নজর তুলছে, রাজনীতির দিকে নজর তুলছে, কিন্তু একদমই না, ঠিক আছে। সমস্ত জায়গায় হ্যাঁ অবশ্যই সেখানে সিকিউরিটি, পুরো কাশ্মীরে সিকিউরিটি ভরপুর। আমি নিজে গেছি সেখানে এবং দেখেছি, আমি রাত 2টোর সময় আমার ওয়াইফের শরীর খারাপ হয়েছে, কাশ্মীরে 3টে লোক সারা রাত আমার সাথে আমার ওয়াইফকে নিয়ে দৌড়িয়েছে হাসপাতালে, ঠিক আছে। আমি এটা নিয়ে একটা ভিডিও আলাদা করে করব, যতটা পারে হেল্প করেছে। এবং পুরো রাতে যখন গেছি চারিদিকে তোমার আর্মি ডিপ্লয়েড, চারিদিকে। এবার সেই জায়গাটায় সেই পরিস্থিতিতে সবসময় নাও হতে পারে, এটা ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা, তার মানে এই না যে এটা আমার ভারত সরকার নিজে করিয়েছে, ঠিক আছে। এই জায়গায় যারা যারা এইসব কথা বলছে বা সন্দেহ প্রকাশ করছে তাদের সবার আগে গুলি মারা উচিত, তাদের গুলি মারা উচিত। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা সকলেই জানো যে পেহেলগাম অ্যাটাকের অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন শুরু, কি কি অ্যাকশন নিয়েছে ভারত সরকার অলরেডি তোমরা সবাই জানো। 1 নাম্বার হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি, ঠিক আছে, এটাকে সাসপেন্ড করেছে। গাধাগুলো এটাও বোঝে না সাসপেন্ড মানে সেটাকে আবার পুনরায় আনা যেতে পারে। কাউকে চাকরি থেকে সাসপেন্ড করা মানে কি, তাকে
ডিসমিস করছে না, যে পুরোপুরি বরখাস্ত করছে না, মানে সে কিছুদিন কাজ চাকরি করবে না। তো এই যে ইন্দাস ওয়াটার এটা সাসপেন্ড মানে কিছুদিন কাজ হবে না এটার উপর। তো গাধাগুলো এটাও বুঝতে পারছেন, ঠিক আছে। যাই হোক, এটাকে পুরোপুরি ডিসমিস করে দেওয়া উচিত, এটা আমার মনে হয় ইন্দাস ওয়াটারকে। তাহলে এদের অকাত এরা বুঝতে পারবে 1 বছরের মধ্যে। এছাড়াও পাকিস্তানের নাগরিকদের 48 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে বলেছে। সার্ক কান্ট্রির যে সমস্ত ভিসাগুলো ছিল সেই ভিসাগুলোকে ডিসমিস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং যে এম্বাসি আছে সেখানে কিন্তু স্ট্রেংথ যেটা সেটা কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে একদম পুরোপুরি ভাবে একটা যুদ্ধের সংকেত, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আর রাফায়েল কি জিনিস, এর আগে কতগুলো যুদ্ধে লড়াই লড়েছে, কতগুলো যুদ্ধ জিতেছে, এই ধরনের জেনারেল নলেজের উপর ভিডিও কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো। ভারতের কাছে কত স্ট্রেংথ আছে, কি কি এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কি কি মিসাইল আছে, পাকিস্তানের কাছে কি কি এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কি কি মিসাইল আছে। যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান কতদিন টিকতে পারবে, তার ইকোনমিক বেসিসে কত জিডিপি পাকিস্তানের, এই সমস্ত কিছু অর্থনৈতিক দিকগুলো কিন্তু আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। একদম পড়াশোনার দিক থেকে, পড়াশোনার পারপাসে আমরা এই নলেজগুলো রাখবো, যাতে পরবর্তী সময় যদি আমাদের কোনো পরীক্ষায় ইন্টারভিউ হয় বা কিছু হয় সেখানে আমাদের হেল্প হয়। ভালো থেকো তোমরা সবাই। আর আবার বলছি, জয় হিন্দ। ভারত মাতা সবার আগে, রাজনীতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, সবার আগে ভারতবর্ষ, ঠিক আছে। ভালো থেকো তোমরা সবাই।